হাই এভরিওয়ান, ইটস অর্গ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিয়েলম অফ লিটারেচার। আজকে আমরা রোমান্টিক এরা যে পার্ট 5 সেটা আলোচনা করব, যার মধ্যে থাকবে বিভিন্ন রোমান্টিক প্রজ, রোমান্টিক নোভেলস এবং তার মধ্যে মেজর নোভেলিস্ট যে দুজন আছেন, জেন অস্টেন আর ম্যারিয়া এজওয়ার্থ। চলো শুরু করা যাক। রোমান্টিক প্রজ, এই প্রোজের গ্রোথ কিভাবে হয়েছিল সেটা হচ্ছে যে বিভিন্ন পার্সোনাল এসেজ রয়েছে, লেটার রয়েছে, অটোবায়োগ্রাফি, প্রোজ ওয়ার্ক, এইগুলোর মাধ্যমে কিন্তু প্রোজের গ্রোথ হয়েছিল রোমান্টিক পিরিয়ডে। মেজর এসেইস্ট কারা ছিলেন? চার্লস ল্যাম্ব, উইলিয়াম হ্যাজলিট, লেই হান্ট, থমাস ডি কুইন্সি। এরা ইংলিশ এসেকে রেভলিউশনাইজ করেছিলেন। ক্রিটিক্যাল এসে, এই যে ক্রিটিক্যাল এসের যে লিটারারি ফর্মটা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্পেশালি যে কোলরিজের লেখা যে বায়োগ্রাফি আর লিটারেরিয়া, এটা। নেক্সট হচ্ছে থমাস ডি কুইন্সি, তার লেখা কি কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। এটা একটা ফেমাস অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক ছিল, যেখানে নিজের যে অ্যাডিকশন, ওপায়াম বা আফিমের যে অ্যাডিকশন এবং যে বিভিন্ন সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সেস সেটা ডিসক্রাইব করা হয়েছে। রোমান্টিক ইমাজিনেশন, এই যে ডি কুইন্সি এখানে বিভিন্ন ধরনের যে রোমান্টিক যে ইমাজিনেটিভ যে এলিমেন্টগুলো, যেমন সাবকনশিয়াস, এক্সট্রিম ইমোশনস, নাইটমেয়ার, এক্সট্যাটিক এক্সপিরিয়েন্স থ্রু ওপিয়াম, যে এই ওপিয়াম বা আফিম নেওয়ার পরে এই যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, এগুলো ব্যাখ্যা করেছেন। নিউ এসে স্টাইল, রোমান্টিক এসেইস্ট রিজেক্টেড দ্য ফর্মাল কনভেনশনস অফ 18th century and developed a more personal, subjective and impressionistic style. রোমান্টিক এসেইস্টরা কিন্তু যে ফর্মাল যে লেখার যে টেকনিক ছিল 18th century, সেটা কিন্তু রিজেক্ট করে নিজস্ব একটা পার্সোনাল, সাবজেক্টিভ এবং ইমপ্রেশনিস্টিক যে স্টাইল, সেই স্টাইলে লেখা শুরু করেছিল। বিভিন্ন ধরনের সাবজেক্ট পেয়েছিল নতুন নতুন, যেমন ক্লার্ক, চিমনি সুইপার, প্রাইজ ফাইটার্স, রাদার দ্যান অনলি আপার আর মিডল ক্লাস। মানে আপার আর মিডল ক্লাস বাদ দিয়ে ওনারা যত নিউ সাবজেক্ট, জাস্ট মিডল ক্লাস সোসাইটি এবং অর্ডিনারি পিপল, তাদের নিয়ে লেখা শুরু হয়েছিল। পার্সোনাল রেসপন্স, রোমান্টিক পোয়েটসদের মতো এসেইস্টরা কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল রেসপন্স যে কেমন করে দিয়েছিল, যে নিজের এক্সপিরিয়েন্সকে সমস্ত রাইটিং এর মেইন কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, যে সেই এক্সপিরিয়েন্স ও বেস করে কথা বলছে। নেক্সট হচ্ছে লেই হান্ট, তার লেখা বিখ্যাত কি ইন হোয়াট ইজ পোয়েট্রি। এটাই তিনি এমফাসাইজ করেছেন যে ট্রুথ, বিউটি এবং পোয়েটিক ইমাজিনেশন, এগুলোর মধ্যে কানেকশন কি। তারপর আসি উইলিয়াম হ্যাজলিট, তার লেখা কি অন দ্য ফিলিং অফ ইমর্টালিটি ইন ইউথ। এখানে তিনি এক্সপ্লোর করেছে সেন্স অফ ইটার্নিটি, হোপ, লিমিটলেস পসিবিলিটিজ অ্যাসোসিয়েটেড উইথ ইউথ। থমাস লাভ পিকক, শেলির সঙ্গে তার একটা কানেকশন ছিল, কারণ তিনি শেলির ফ্রেন্ড ছিলেন 1812 সাল নাগাদ। পিকক স্পেশালি তাকে রিমেম্বার ও মনে রাখা হয়তো স্যাটারিক্যাল নোভেল, যেগুলো অ্যাকচুয়ালি আইডিয়া আর কনভারসেশনের উপর বেস করে লেখা হয়েছিল। মানে সেই নোভেলগুলোকে নোভেল অফ আইডিয়াস এন্ড কনভারসেশন বলা হয়। নাইটমেয়ার অ্যাবে 1818 এসেছিল। এই যে নাইটমেয়ার অ্যাবে, এটা স্যাটারাইজ করে কোলরিজ, বাইরনের শেলি এবং তাদের আইডিয়াকে, তাদের লাইফ স্টাইল এবং লিটারি অ্যাটিটিউডসকে। পিকক এই যে হিউমার এবং স্যাটায়ারকে ইউজ করছেন প্রশ্ন করার জন্য, যে কন্টেম্পোরারি সোসাইটির যে লিটারেচার এবং পলিটিক্যাল আইডিয়াস, এগুলোকে ডাইরেক্ট কোশ্চেন করছে। দ্য 4 এজেস অফ পোয়েট্রি 1820 ছিল। এই এসেটা ক্রিটিসাইজ করেছে সেই সময়কার পোয়েট্রি, এবং এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এটা শেলির যে লেখা এ ডিফেন্স অফ পোয়েট্রি, এটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল। জিরিল র্যাঙ্গ 1860 থেকে 1861, তার লেটার নোভেল এই যে কনভারসেশনের যে স্টাইল, এটাকে ফলো করেছিল। কি জন্য? কারণ সোশ্যাল এবং পলিটিক্যাল ইস্যুস সম্পর্কে ডিবেট প্রস্তুত করতে তার ইউনিক স্টাইল ছিল। তিনি যে ডিফারেন্ট জনরা এবং যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, যেমন কনভারসেশন, ইন্টেলেকচুয়াল ডিবেট, স্যাটায়ার, আরবানিটি অফ আইডিয়াস, এই জিনিসগুলোকে তিনি তার নোভেল কম্বাইন করেছিলেন। দ্য সলিটারি রোমান্টিক পোয়েট, রোমান্টিক পোয়েটের একটা জার্নি ছিল, যেটা সাধারণত জেনারেলি সলিটারি হয়ে থাকে। যতই প্রত্যেকটা রোমান্টিক পোয়েটের মধ্যে কানেকশন থাকুক না কেন, মানে তারা একে অপরকে খুব ভালোভাবে চিনবে, কিন্তু কোথাও না কোথাও তাদের মধ্যে একটা একাকিত্ব বা লোনলিনেস বা সলিটারিনেস সেটা লক্ষ্য করা যায়। প্রত্যেকটা রোমান্টিক পোয়েটে একটা ইন্ডিভিজুয়াল ভিশন থাকে। সলিটারি হিরো রোমান্টিক পিরিয়ড ফ্রিকোয়েন্টলি প্রেজেন্ট করছে সলিটারি হিরো যে ইমেজ, সেটাকে। এক্সাম্পল, দ্য অ্যানশিয়েন্ট মারিনার, অ্যালাস্টার, এন্ডিমিয়ন, ম্যানফ্রেড, এইগুলো একটা সলিটারি রোমান্টিক যে ফিগার, সেগুলো একটা পারফেক্ট এক্সাম্পল। ওয়ার্ডসওয়ার্থ, অন্যান্য রোমান্টিক পোয়েটদের মতো ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ওল্ড এজ পর্যন্ত বেঁচে ছিলেন অ্যান্ড কন্টিনিউড রাইটিং অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ফিগার্স অ্যান্ড অবজেক্টস ইন রিলেশন টু নেচার, এবং প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন ইন্ডিভিজুয়াল ফিগার্স এবং অবজেক্ট, এই সময় কিন্তু তিনি লেখা কন্টিনিউ করেছিলেন। দ্য রিক্লিউজ, ওয়ার্ডসওয়ার্থের ফাইনাল মাস্টারপিস, যেটা টাইটেল ছিল দ্য রিক্লিউজ, এটা হচ্ছে সলিটিউডের আইডিয়া প্রেজেন্ট করে, এবং এটা পরে ইনফ্লুয়েন্স করেছিল সেই সমস্ত ইন্ডিভিজুয়ালকে যারা আইডেন্টিটির জন্য সার্চ করছে। কোন এজে? ভিক্টোরিয়ান, 20th সেঞ্চুরি পোয়েট্রি, এই সময়। ডিক্লাইন অফ ইংলিশ রোমান্টিসিজম, মিড 1820 আস্তে আস্তে কিন্তু ইংলিশ রোমান্টিসিজম কিন্তু অনেকটা ডিক্লাইন হয়েছিল। এই সময় হোপস, আইডিয়াস, যেগুলো আর্লি রোমান্টিসিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল, সেগুলো কেমন উইকার বা দুর্বল হয়ে গেল। ওয়ার্ডসওয়ার্থের লেটার পোয়েট্রি, যেটা ইনক্রিজিংলি তাকাচ্ছে বেশি করে আরো রিগ্রেট এবং নস্টালজিয়ার সঙ্গে। পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, শেলি এন্ড বাইরন ওয়ার পলিটিক্যালি ইনভলভ ছিলেন, বাট দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশি কিন্তু কিসের সম্পর্কে ছিল? হিরোইক জেস্টার সম্পর্কে ছিল। লং টার্ম পলিটিক্যাল কমিটমেন্টের দিকে তাদের কোনো ঝোঁক ছিল না। কন্টিনিউশন ইন ইউরোপ, ইউরোপিয়ান রোমান্টিসিজম কিন্তু 1830s পর্যন্ত এবং 1840s পর্যন্ত চলেছিল, এবং অন্য যে পিরিয়ড অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটি যেটা ঘটেছিল 1848 এই পর্যন্ত কিন্তু এই যে রোমান্টিসিজম, এটা কিন্তু এফেক্ট ফেলেছিল। এবার চলে আসি দ্য নোভেল ইন দ্য রোমান্টিক পিরিয়ড। নো ফিক্সড রোমান্টিক নোভেল, আনলাইক রোমান্টিক পোয়েট্রি there is no clearly defined category called the romantic novel. অন্যান্য যেরকম রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক প্রজ, এই ধরনের ব্যাপার আছে, কিন্তু রোমান্টিক যে
নোভেল এই ধরনের কিন্তু আলাদা ক্যাটাগরাইজ বা ক্যাটাগরি কিন্তু করা যায় না। ফ্রেঞ্চ রিভলিউশন 1789 হয়েছে, তো 40 ইয়ার্স আফটার কিন্তু নোভেল র্যাপিডলি ডেভেলপ করা শুরু করেছিল। মানে 1789-এ 40 বছর পরের থেকে এটা ডেভেলপ করা শুরু করেছে। তার মানে রোমান্টিসিজম যে এজ বা রোমান্টিক এজ, এই সময় কিন্তু কোনো স্পেশাল ক্যাটাগরি আসেনি। নোভেলিস্ট এই সময় নতুন থিম, সেটিং, মেথড এগুলো অ্যাপ্লাই করছে 80th সেঞ্চুরি যে ট্র্যাডিশনাল কনসার্ন এগুলোর উপর বেস করে। বিভিন্ন ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট পেয়েছে, কারণ রোমান্টিক নোভেলস কি এক্সপ্লোর করে? হাই সোসাইটি ভার্সেস প্রিমিটিভ লাইফ, ন্যাশনাল ভার্সেস রিজিওনাল কনসার্ন, মেল ভার্সেস ফিমেল পার্সপেক্টিভ, প্রেজেন্ট ভার্সেস পাস্ট এগুলো। এবার চলে এসে উইলিয়াম গডউইন, সেলেব উইলিয়ামস 1794 এর সাবটাইটেল কি ছিল? থিংস অ্যাজ দে আর। এটা একটা ইনোভেটিভ নোভেল ছিল যেটা কি কম্বাইন করে? প্রোপাগান্ডা, ক্রাইম, ডিটেকশন, পারসিউ অ্যান্ড পানিশমেন্ট এগুলো। এখানে সাইকোলজিক্যাল ক্যারেক্টারাইজেশন, এটা একটা ওয়ান অফ দ্য আর্লি নোভেল ছিল যেটা সাইকোলজিক্যাল পোর্ট্রেট করে ক্যারেক্টার্সগুলোর। এখানে যে পলিটিক্যাল দ্বন্দ্ব, পলিটিক্যাল আইডিয়াল আর বিলিফ এই দুটোর মধ্যে যে কনফ্লিক্ট সেটা প্রেজেন্ট করা হয়। নেক্সট হচ্ছে রবার্ট বেজ, তার লেখা কি? ম্যান অ্যাজ হি ইজ 1792 তে এসেছিল, অ্যান্ড হামস্প্রং এটা 1796 এ এসেছিল, যেটা হিউম্যান নেচার এবং সোশ্যাল ভ্যালুকে এক্সামিন করে। হামস্প্রং এটা প্রেজেন্ট করে একটা ন্যাচারাল ম্যান যাকে বড় লালন পালন করেছিল একটা আমেরিকান ইন্ডিয়ান্স। কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন তার উপর লাগানো হয়নি। সিভিলাইজ সোসাইটি যেমন রেস্ট্রিকশন থাকে না, একদম উইদাউট এনি রেস্ট্রিকশন তাকে বড় করা হয়েছে। অন্যান্য রোমান্টিক পোয়েট্রির মতো নোভেল কিন্তু সাজেস্ট করে দ্যাট ট্রুথ অ্যান্ড হ্যাপিনেস মে বি ফাউন্ড ইন নেচার, যে সমস্ত সত্য এবং সৌন্দর্য এবং যে হ্যাপিনেস সেটা পাওয়া যাবে একদম নেচার, রিটার্ন টু নেচার। রবার্ট বেজ তিনি হচ্ছে স্যাটারাইজ করেছেন যে সিভিলাইজ সোসাইটি, সোশ্যাল ক্লাস, প্রিভিলেজ এইগুলোকে, এবং ওমেন ইকুয়ালিটি সম্পর্কে কিন্তু কথা বলে এই নোভেলটা। নেক্সট চলে আসি ম্যারি উলস্টনক্রাফট, তার লেখা বিখ্যাত ওয়ার্ক কি? ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন 1792 তে এসেছিল। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ছিল ফেমিনিস্ট লিটারেচার বা ফেমিনিস্ট যে ওয়ার্কের, যেটা প্যাট্রিয়ার্কিকে চ্যালেঞ্জ করেছিল এবং যে সাবজুগেশন অফ উমেন এটার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছিল, আর্গিউ করেছিল। ফ্রান্সিস বার্নি বা ফ্যানি বার্নি, তিনি একজন, তার মেজর নোভেল কি ছিল? এভেলিনা, সিসিলিয়া অ্যান্ড ক্যামিলিয়া। এখানে তিনি ফিমেল ডেভেলপমেন্ট কি, তার নোভেল অ্যাকচুয়ালি ইয়ং ওমেনদের যে গ্রোয়িং আপ এবং এন্টারিং সোসাইটি এই জিনিসগুলো দেখায়। তার নোভেলের মাধ্যমে ফ্রান্সিস বার্নি তিনি অ্যাকচুয়ালি জেন্টাল স্যাটায়ার এবং ভাইভাই অবজারভেশন অ্যাপ্লাই করেন। সেন্ট্রাল কনসার্ন কিছু সোসাইটি অ্যান্ড দ্য ডিজায়ার টু বিকাম দ্য পার্ট অফ সোসাইটি আর দ্য মেজর থিমস অফ নোভেল। সমাজ এবং সমাজের পার্ট কিভাবে হওয়া যায়, এই যে ডিজায়ার, এটাই তার নোভেলের মেইন থিম থাকতো। নেক্সট চলে আসি এলিজাবেথ ইঞ্চবার্ড, মেজর ওয়ার্ক কি ছিল? সিম্পল স্টোরিজ, যেটা 1791 এসেছিল। একটা হচ্ছে নেচার অ্যান্ড আর্ট, যেটা 1796 এসেছিল। রবার্ট বেগ এর মতোই কিন্তু ইচবার্ড তিনিও কিন্তু প্রিমিটিভ বা ন্যাচারাল ভ্যালিউজকে কিন্তু বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন, এবং তার নোভেলেও এটা দেখা যায় যে সিভিলাইজেশন কিভাবে একটা মানুষের গ্রোথ বা ডেভেলপমেন্টের উপর কিন্তু ব্যাড এফেক্ট ফেলতে পারে। তার টোন কেমন ছিল নোভেলগুলোর? পলিটিক্যাল বা পলিমিক্যাল এইটা হওয়ার তুলনায় তার নোভেলের টোন ছিল অনেক বেশি রোম্যান্টিক। নেক্সট হচ্ছে জেন অস্টিন অ্যান্ড ম্যারি এজওয়ার্থ। জেন অস্টিন তিনি অন্যান্য আর্লিয়ার নোভেলিস্ট থেকে কিন্তু ডিফারেন্ট ছিলেন, কারণ তিনি প্রথমে পাবলিকেশনের জন্য কনসিয়াসলি লিখতেন না। এই সব ওমেন রাইটাররা অলরেডি ইম্পর্টেন্ট ছিলেন অস্টিন বিফোরে, যেমন তার আগে কিছু ইম্পর্টেন্ট ওমেন রাইটার কারা ছিলেন? ক্লারা রিভ, এলিজাবেথ ইজওয়ার্ড, ফ্রান্সিস বার্নি। পরে অস্টিন কে এই তার সময়ের একজন গ্রেটেস্ট ওমেন নোভেলিস্ট হিসেবে ধরা হয়। আর মারিয়া এজওয়ার্থ তিনি একজন ইম্পর্টেন্ট কন্টেম্পোরারি ছিলেন অস্টিনের। তিনি ফেমাস ছিলেন তার রিজিওনাল নোভেলের জন্য, যেটা আয়ারল্যান্ডে সেট করা হয়েছিল। তার বেস্ট ওয়ার্ক কোনটা ছিল? ক্যাসেল র্যাকরেন্ট, যেটা 1800 এসেছিল, যেটা রিজিওনাল নোভেল আর হিস্টোরিক্যাল নোভেল দুটোর একটা কম্বিনেশন ছিল। আরেকটা ছিল দ্য অ্যাবসেন্টি 1812 এটা আরেকটা আইরিশ নোভেল ছিল, এবং তাছাড়া তিনি চিলড্রেনদের জন্যও কিন্তু অনেক ওয়ার্ক লিখেছেন। এবার চলে আসি অস্টিনের মাইক্রোকসম। অস্টিন কিন্তু অ্যাকচুয়ালি ফোকাস করতেন 3টে কি 4টে যে ফ্যামিলিজ ইন কান্ট্রি ভিলেজ। একটা কান্ট্রি ভিলেজ তার 3টে কি 4টে যে ফ্যামিলি, তাদের একসাথে নিয়ে কিন্তু তার নোভেল চলবে, এই টাইপের ব্যাপার। তিনি এটাকে ডেসক্রাইব করছেন কিভাবে? লিটল বিট অফ আইভরি। তার নোভেলে একটা স্মল সোশ্যাল ওয়ার্ল্ড দেখা যায়, যে একটা ওয়ার্ল্ড, যে একটা সোসাইটি প্রেজেন্ট, যে মাইক্রোকসম মানে একটা ছোট্ট খাট্ট একটা জগৎ তিনি ক্রিয়েট করতেন, যেটায় ইজিলি ইউনিভার্সাল হিউম্যান বিহেভিয়ারকে এক্সামিন করতে পারে রিডাররা। সেই জগৎটা তিনি ক্রিয়েট করতেন একদম কেয়ারফুলি সোসাইটিকে অবজার্ভ করার পরে। তিনি কোনো এক্সাজারেশন বা এক্সেস বা মেলোড্রামা এগুলো একদমই ইগনোর করতেন। তার স্টাইল কিভাবে মার্ক করা যায়? গ্রেটার আইরনি অ্যান্ড শার্প সাইকোলজিক্যাল অবজারভেশনের দ্বারা। অস্টিন কোন সময় লিখতেন? যে পিরিয়ড অফ ওয়ার, পলিটিক্যাল ডিবেট, র্যাডিক্যালিজম, ওমেন রাইটস আর সোশ্যাল চেঞ্জ হচ্ছে, এই সময় কিন্তু তিনি লিখছিলেন। সেই সময় তিনি লিখতেন যে সময় গথিক নোভেল ভীষণ পপুলার ছিল। ওয়ার অ্যান্ড পলিটিক্স তার নোভেলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবসময় কাজ করতো। মেজর নোভেল এবং তাদের হিরোইন কারা কারা ছিল? সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটার হিরোইন কে ছিল? এলিনর আর ম্যারিয়ান। প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এলিজাবেথ বেনেট। ম্যানসফিল্ড পার্ক, ফ্যানি প্রাইস। এমা নোভেলে কে ছিল? এমা উডহাউস। পারসুয়েশন, অ্যানে এলিয়ট। আর নর্থেঙ্গার অ্যাবে, ক্যাথরিন মোরল্যান্ড। নর্থেঙ্গার অ্যাবে এটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছিল 1798 এবং পোস্টহুমাসলি পাবলিশ হয়েছিল 1818, যে একসাথেই পাবলিশ হয়েছিল পারসুয়েশনের সঙ্গে। এবং এটা গথিক নোভেল যে ক্রেজ 1790 এসেছিল, এটাকে স্যাটারাইজ করে। এই যে ক্যাথরিন মোরল্যান্ড, এটা ইনফ্লুয়েন্স হয়েছিল অ্যান র্যাডক্লিফের লেখা বিভিন্ন গথিক নোভেল থেকে। তো অস্টিন এখানে অর্ডিনারি রিয়েলিটিকে বিভিন্ন গথিক হরর যে ইমাজিনেশন সেটার সঙ্গে কিন্তু কন্ট্রাস্ট করেছেন। ওমেন অ্যান্ড ম্যারেজ, এটা অস্টিনের নোভেলে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? অস্টিন কিন্তু ফ্রিকোয়েন্টলি ফোকাস করছে ইয়াং ফিমেল প্রোটাগনিস্টের উপরে। তার প্লট কি নিয়ে ঘোরে?
লাভ, ম্যারেজ, হ্যাপিনেস, সোশ্যাল স্ট্যাটাস এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এটা একটা পার্সোনালিটির মধ্যে কন্ট্রাস্ট তৈরি করার জন্য তিনি আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্সের সিস্টারকে বসিয়ে দিতেন। যেমন এক্সাম্পল এলিনর, এটা কি ছিল? সেন্স এন্ড সেলফ কন্ট্রোলকে দেখাতো। ম্যারিয়ান, এটা সেন্সিবিলিটি অ্যান্ড ইম্পালসিভনেসকে দেখাতো। যেহেতু আমরা ওমেন আর ম্যারেজ নিয়ে কথা বলছি, সেটাকে একটা এক্সাম্পল হচ্ছে অ্যান এলিয়ট। সে কিন্তু অন্যান্য নোভেলের থেকে আলাদা ছিল, কারণ জেন অস্টিনের অন্যান্য নোভেলে যে একটা সিন্ডারেলা প্যাটার্ন দেখা যায়। সিন্ডারেলা প্যাটার্ন মানে যে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারই, মানে যে মেল প্রোটাগনিস্ট, সে একটা কান্ট্রি জেন্টলম্যান হচ্ছে, মানে একটা কান্ট্রি জেন্টলম্যানকে সবাই বিয়ে করছে। বাট যে অ্যান এলিয়ট এর ডিফারেন্ট ছিল, কারণ সে একজন নেভাল অফিসার বা সেলারকে বিয়ে করেছিল। এবার ক্রিটিসিজম অফ সোসাইটি। অস্টিনের নোভেলকে যে একমাত্র নোভেল অ্যাবাউট জেন্ট্রি এটা বলে ডিসমিস করে দেওয়া যায় না। তিনি কিন্তু জেন্ট্রি এবং চেঞ্জিং সোশ্যাল ভ্যালিউজকে কিন্তু ক্রিটিসাইজ করেছেন। ম্যান্সফিল্ড পার্ক যে নোভেলটা, এটা রিফ্লেক্ট করে যে সোশ্যাল অর্ডার কিভাবে চেঞ্জ হচ্ছে। তিনি শো করছে যে জেন্ট্রি আর দ্য পুয়ার, এই দুটোর মধ্যে গ্যাপ কতটা ধীরে ধীরে বাড়ছে বা প্রশস্ত যে গ্যাপটা, সেই গ্যাপটা দিকে ফোকাস করছে। অস্টিন অ্যাকচুয়ালি এক্সপ্লোর করছেন যে একটা কেওটিক ওয়ার্ল্ডে কিভাবে শান্তি বা অর্ডার ফিরিয়ে আনা যায়। তার ক্যারেক্টার ফেস করছে কি লোনলিনেস, আনসার্টেনিটি, ফেলিয়ার, ক্লাস ডিভিশন, সোশ্যাল চেঞ্জ, এইগুলো। অস্টিনের রোমান্টিসিজম, অধিকাংশ রোমান্টিক রাইটাররা কিন্তু স্ট্রাগল করে পাস্ট আর ফিউচারের মধ্যে, কিন্তু অস্টিন সিম্পলি যে ম্যারেজ প্লটের মাধ্যমে যে পাস্টে রিটার্ন করবে সেটা নয়। তিনি কিন্তু ডিফিকাল্ট রিয়ালিটিজ অফ ফিউচার কেও তিনি সেখানে নোভেল ইনক্লুড করেন। তার নোভেলের এন্ডিং কিন্তু খুব বেশি হ্যাপি বলে মনে হতে পারে, বাট যে তাদের পাস্ট যে খুব কমফোর্টেবল ছিল সেটা নয়। তো আজকে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। এর পরের দিন আমরা আলোচনা করব অন্যান্য যে নোভেলিস্ট, যেমন ওয়াল্টার স্কট এবং যা বাকি থেকে গেছে রোমান্টিসিজমে, সেটা। তাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।